আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে। 2008 সালের মে মাসে যখন এর আগে প্রায় বছর খানেক তারেক রহমান আটকা সেনা হেফাজতে, যতদিনে সেনা হেফাজতে আটকা থাকা অবস্থায় তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে ফেলা হয়েছে, তাকে দিনের পর দিন উল্টো করে ঝুলিয়ে রেখে পেটানো হচ্ছে, সে কথা তিনি আদালতে এসে বলেছেন। সে অবস্থায় মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে এবং তা লিখছেন তিনি গোয়েন্দাদের কাছে তারেক রহমানের স্বাক্ষর করা একটা হলফনামার উপর ভিত্তি করে, যে হলফনামা সেনা হেফাজতে মার খেতে খেতে এই রাজনৈতিক নেতা তারেক রহমান তখন দিয়েছিলেন। সে তারেক রহমানের অপেক্ষায় এখন দিন গুনছেন মতিউর রহমান। বাংলাদেশে ওসমান হাদি নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার আর প্রথম আলো কার্যালয়ে আগুন দেওয়ার পর প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদক দ্বয় এতটাই মুষড়ে পড়েছেন এবং এতটাই হকচকিত অবস্থায় পৌঁছেছেন যে তারা দৌড়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায়। যে সভা আয়োজন করেছিল তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি, এবং সেখানে গিয়ে মতিউর রহমান বলেছেন তারেক রহমান যদি আরো আগে দেশে ফিরতেন তাহলে দেশের পরিস্থিতি এ জায়গায় পৌঁছাতো না। অথচ এই প্রথম আলো সম্পাদক মতিউর রহমান নিশ্চয়ই একেবারে বিস্মৃত হয়েছেন যে কোন প্রেক্ষাপটে 2008 সালে চিকিৎসার জন্য সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ভয়াবহ নির্যাতনের মুখে 1.5 বছর ধরে হেফাজতে থাকবার পর তার মা খালেদা জিয়া নানা রকম বোঝাপড়া আপোষ মীমাংসার মধ্য দিয়ে তারেক রহমানকে একটা মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। আর কেনই বা তারেক রহমান এত বছর দেশে ফিরতে পারেন নাই? মতিউর রহমান ভুলে গেছেন তার এবং মাহফুজা নামের প্রথম আলো এবং ডেইলি স্টারের সেই ঘটনায় সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও। প্রথম আলো আর ডেইলি স্টার অনেক কিছুই যে ভুলে গেছে তার প্রমাণ মাহফুজা নাম ওই অনুষ্ঠানে, মানে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে অনুষ্ঠান, মানে তারেক রহমান এখনো ফেরেন নাই, ফিরে সম্পাদকদের দাওয়াত দিয়েছেন এমনও নয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে আগে ভাগে স্বাগত জানাতে যে সম্পাদকদের সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে মাহফুজা নাম বলেছেন যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে আগে আগুন দেওয়া হয় নাই। তিনি বলেছেন আমাদের দোষটা কি যে প্রথম আলো আর ডেইলি স্টারে আগুন দেওয়া হলো? কারণ মাহফুজা নাম আর মতিউর রহমান আর কোনো গণমাধ্যমকেই সম্ভবত গণমাধ্যম মনে করেন না, কিংবা তারাও মনে করেন আওয়ামী ফ্যাসিবাদের দোসর ছিল আর সকল গণমাধ্যম। কাজেই তারা যেমন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সভায় গেলেও কারো দোসরে পরিণত হন না, তেমনি সেই 2007 সালে ইউনূসের রাজনৈতিক দল গঠনে সক্রিয় সমর্থন, 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আনার প্রেক্ষাপট তৈরি, কিংবা এরপর ওই সরকারের বছর দুয়েকের যে এক রকমের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলগুলোর উপর যে নিপীড়ন, সেগুলোর সরাসরি সমর্থক হিসেবে আবির্ভূত হলেও সত্য মিথ্যা গোয়েন্দা তথ্য ভিত্তিক সংবাদ পরিবেশন করলেও নিজেদেরকে কারো দোসর যেহেতু মনে করেন না, কাজেই তারা বলছেন আর কারো কোনো ভবনে নাকি বাংলাদেশের এত বছরের ইতিহাসে আগুন দেওয়া হয় নাই। অথচ 5ই আগস্ট আমরা জানি 71 টিভি, ATN সহ নানা রকম টেলিভিশনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এবং সময় টিভি সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিভিশনগুলোতে মব পাঠিয়ে তার নেতৃত্ব পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। এই খবরগুলো একেবারে এড়িয়ে গেছে প্রথম আলো আর ডেইলি স্টার, কারণ তারা ছাড়া আর তো কেউ গণমাধ্যম হিসেবে বিবেচ্য হওয়ারই যোগ্য নয়। প্রথম আলো আর ডেইলি স্টার জিজ্ঞেস করছে তাদের দোষ কি? এখন প্রশ্ন ওঠে, যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর ভাঙচুর, তাদের পরিবারের যে কোনো সদস্যের বাড়ি ঘর ভাঙচুর, আগুন দেওয়া, সেগুলো সবই যুক্তিযুক্ত হয়, যদি বিক্ষুব্ধ জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দফায় দফায় 32 নম্বর ভাঙতে যেতে পারে, দফায় দফায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাস্কর্য, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য
ভাস্কর্য ভেঙে ফেলতে পারে, তাহলে প্রথম আলো এবং ডেইলি স্টার, যাকে সেই বিক্ষুব্ধ জনতার পক্ষটি যারা কিনা ওই বিষয়গুলোকে আওয়ামী ফ্যাসিবাদের চিহ্ন বলে মনে করে, তারা প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে, তারা প্রথম আলো এবং ডেইলি স্টারকে ভারতের চর দালাল হিসেবে অভিহিত করতে চায়, তাহলে বিক্ষুব্ধ জনতা এসে সেটাই বা ভাঙলে বা আগুন দিলে দোষ কোথায়? মানে ক্ষোভের বহিঃপ্রকাশ যদি বাংলাদেশের রীতি সিদ্ধ হয়, আইন সিদ্ধ হয়, তাহলে যার যেমন বিক্ষোভ সে তেমন ভবনে আগুন দেবে, এই তো স্বাভাবিক। মাহফুজ আনামের মতো বর্ষিয়ান সম্পাদক সে কথা কিভাবে বুঝতে পারেন না, সেটাও একটা প্রশ্ন বটে। এবং মতিউর রহমান এবং মাহফুজ আনাম তাদের পত্রিকায় আগুন দেওয়ার ভয়াবহ ঘটনা, যে ঘটনায় সাংবাদিকেরা রীতিমতো প্রাণ ভয়ে উপর থেকে এমন ঝাঁপ দিতেও পারছিলেন না যখন ছাদে আটকা পড়ছিলেন বা উপর তালাগুলোয় আটকা পড়ছিলেন, কারণ নিচে ভয়াবহ হিংস্র হামলাকারীরা তখন দাঁড়িয়েছিলেন যে সাংবাদিকরা নামলেই তাদের হামলা করবেন, তাদের মারবেন, ধরবেন। এমনকি ফায়ার সার্ভিস কর্মীরা পর্যন্ত নামাতে সাহস পাচ্ছিলেন না। অথচ প্রথম আলো এবং ডেইলি স্টার কর্তৃপক্ষ মাথা নোয়াবার নয়, কিংবা ওই আগুনের ঘটনায় তারা আনবাউড, কিংবা ওই আগুনের ঘটনায় তাদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে যে বিবৃতি প্রকাশ করেছেন, সেখানে তারা বলেছেন একটা পক্ষ নিশ্চয়ই সুযোগ নিয়ে এমন হামলার ঘটনা ঘটিয়েছে এবং তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। মানে যে প্রথম আলো হেলমেটের নিচে ছাত্রলীগ চিনে ফেলে, যে প্রথম আলো তড়িৎ গতিতে বুঝে যায় 21শে আগস্টের গ্রেনেড হামলার পেছনে নিশ্চিতভাবে তারেক রহমান আর হাওয়া ভবন আছে, সে প্রথম আলো বুঝতে পারে না যে যে ধরনের স্লোগান আমরা ভিডিওতে, লাইভ ভিডিওতে দেখতে পাচ্ছিলাম, সে ধরনের স্লোগান দিয়ে কোন পক্ষ প্রথম আলো আর ডেইলি স্টারকে ভারতপন্থী হিসেবে চিহ্নিত করে আক্রমণ চালাতে পারে। অন্তত প্রথম আলো এবং ডেইলি স্টার নিজের ঘরে আগুন দেওয়ার পর তাদের পত্রিকায় এই আগুন দেওয়া পক্ষকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত না করে, কিংবা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একে ব্যাখ্যা না করে এদেরকে সন্ত্রাসী লিখেছে, এদেরকে আক্রমণকারী লিখেছে। তবে বলেছে এসবই একটা পক্ষের ষড়যন্ত্র, নির্বাচন বানচাল করবার জন্য এবং দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক মহলের সামনে ক্ষুণ্ণ করবার জন্য। তার মানে 15 মাস ধরে এর আগে যত ভাঙচুর হয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত, বুলডোজার নিয়ে বারবার আগুন দিয়ে ভাঙচুর করে, তাতে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় নাই। এখন মতিউর রহমান গিয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সভায় গিয়ে বলছেন তারেক রহমান যদি আগে দেশে ফিরতেন তাহলে পরিস্থিতি এত খারাপ হতে পারতো না। আর তারা প্রথম আলোর যে জরিপ করেছেন, সে জরিপে স্পষ্টতই উঠে এসেছে যে বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হবে এবং তারা ওই জরিপ বিষয়ে যথেষ্ট কনফিডেন্ট, আত্মবিশ্বাসী। কাজেই তারেক রহমান দেশে ফিরলে একটা যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে দীর্ঘ 15 বছর, সেই শূন্যতা মিটে যাবে। এখন ভাবুন তো, সেই 2007-8 সালের কথা মনে করুন। এই প্রথম আলো, ডেইলি স্টার ক্রমাগত লিখছে যে কিভাবে বাংলাদেশের রাজনৈতিক নেতা নেত্রীরা, বিশেষ করে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান হাওয়া ভবন সংগঠনের মাধ্যমে, হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে রাজনৈতিক দুর্নীতি প্রতিষ্ঠা করে ফেলেছেন, একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, এবং কিভাবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে বিচারের আওতায় আনা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দায়িত্ব হওয়ার কথা। মনে করে দেখুন, এই মতিউর রহমান এই বিএনপির সভায় গিয়ে বলে বসেছেন যে গত 15-16 বছর শেখ হাসিনা সরকার তাদের উপর যে অত্যাচার করেছেন, সেরকম অত্যাচার নাকি আগে আর কখনো হয় নাই। বিশেষ করে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নাক গলানোর বিষয়টা নাকি মানে একেবারে সবচেয়ে নতুন ছিল শেখ হাসিনা সরকারের সময়, এবং সেটা সবচেয়ে ভয়াবহ ছিল। মানে তারেক রহমান বিষয়ে এখনো আর্কাইভে বিভিন্ন জনের কাছে আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পিনাকি ভট্টাচার্য সহ নানা জনে শেয়ার করেছেন মতিউর রহমানের ওই কথা শুনে, যেখানে মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে। 2008 সালের মে মাসে, যখন এর আগে প্রায় বছর খানেক তারেক রহমান আটকা সেনা হেফাজতে, যতদিনে সেনা হেফাজতে আটকা থাকা অবস্থায় তার মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে ফেলা হয়েছে, তাকে দিনের পর দিন উল্টো করে ঝুলিয়ে রেখে পেটানো হচ্ছে, সে কথা
তিনি আদালতে এসে বলেছেন, সে অবস্থায় মতিউর রহমান লিখছেন তারেক রহমানের বিচার করতেই হবে, এবং তা লিখছেন তিনি গোয়েন্দাদের কাছে তারেক রহমানের স্বাক্ষর করা একটা হলফনামার উপর ভিত্তি করে, যে হলফনামা সেনা হেফাজতে মার খেতে খেতে এই রাজনৈতিক নেতা তারেক রহমান তখন দিয়েছিলেন। সে তারেক রহমানের অপেক্ষায় এখন দিন গুনছেন মতিউর রহমান, আর বলছেন ডিজিএফআই এর ব্যবহার সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য তিনি শেখ হাসিনার আমলের আগে কখনো দেখেন নাই। মাহফুজা নামের পত্রিকায় কাজ করা সাংবাদিক তাসনিম খলিল, যিনি কিনা পরে আয়নাঘর নাম দিলেন ডিজিএফআই এর বন্দিশালার, সেই তাসনিম খলিল মাহফুজা নামের পত্রিকায় কলাম লেখার জন্য তাকে সেনা হেফাজতে নিয়ে যাওয়া হলো, এবং তখন মাহফুজা নাম, আমি তখন বিবিসি বাংলায় কাজ করি, উনি সাক্ষাৎকার দিয়ে সাথে সাথে বললেন যে না না, এই তাসনিম খলিলকে আমার পত্রিকায় কাজের জন্য ধরে নাই, উনি অন্য অনেক রকম লেখালেখি করেন ব্লগে, সেজন্যই ধরেছে বলে তিনি হাতটা ঝেড়ে ফেললেন। পরে আমরা জানলাম ডিজিএফআই একবার হেফাজত থেকে তাসনিম খলিলকে মাহফুজা নামের বাড়িতে নিয়েছে, মাহফুজা নামের সঙ্গে কথা হয়েছে, এরপর আবার ডিজিএফআই তাকে সেনা হেফাজতে নিয়ে গেছে যথেচ্ছ নির্যাতনের মুখে। সম্ভবত মাহফুজা নামের এক রকমের সক্রিয় ব্যবস্থাপনাতেই এরপর সুইডেনের রাষ্ট্রদূতের হস্তক্ষেপে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে সুইডেন চলে যেতে পারেন। কিন্তু এই মাহফুজা নাম, এই মতিউর রহমান এখন নাকি ডিজিএফআই এর ব্যবহার হাসিনা আমলের আগে কখনো দেখেন নাই বলে মানে রীতিমতো সভা সমাবেশে বলে বেড়াচ্ছেন। মাহফুজা নাম অবশ্য শেখ হাসিনা আমলে এক টেলিভিশন সাক্ষাৎকারে এসে স্বীকার করেছিলেন যে 2007-8 সালে 1-11 সরকারের সময় তারা যে ঢালাও ভাবে ওই যে গোয়েন্দারা যা পাঠাতো, যে এই রাজনৈতিক নেতা এই দুর্নীতির কথা বলেছে, ওই রাজনৈতিক নেতা এই দুর্নীতির কথা বলেছে, এগুলো ছেপেছেন, এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল। মাহফুজা নাম ওই সভায় গিয়ে বিএনপির এই স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আয়োজিত সভায় গিয়ে সেটা বলেছেন যে ডেইলি স্টার সবচেয়ে বেশি ক্ষমা চেয়েছে সবসময় যাতে তাদেরকে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া হয়। কিন্তু আপনার কি মনে হয় তারেক রহমান ভুলে যাবেন যে এমন কথা মতিউর রহমান কলাম লিখে প্রথম আলোতে লিখেছিলেন যে হলফনামায় তারেক রহমানের স্বাক্ষরও আছে এবং তারেক রহমানের বিচার হতে হবে, যেখানে তিনি বলেছেন যে আমি গিয়াসউদ্দিন আল মামুনের প্ররোচনায় তার বহু অবৈধ আয় সম্পর্কে জ্ঞাত হইলেও তা থেকে তাকে বিরত হইতে নিষেধ করি নাই, যা পরোক্ষভাবে তাকে সমর্থন দেওয়া হয়। তার ওয়ান গ্রুপের সকল প্রতিষ্ঠানে সে আমাকে মৌখিকভাবে সাথে রাখে এবং এই প্রতিষ্ঠানগুলো গড়তে সে বিভিন্নভাবে অবৈধ আয় করে, আর এই অবৈধ আয় থেকে সে আমাকে আমার রাজনৈতিক খরচের নামে বিভিন্ন সময় অর্থ প্রদান করে। মানে ওই লেখাটার তারেকের দুর্নীতির বিচার হতে হবে, মতিউর রহমানের নিজ নামে প্রকাশিত ওই মন্তব্য প্রতিবেদনের লাইনে লাইনে তারেক রহমানের যে গুণপনার বর্ণনা মতিউর রহমান তুলে ধরেছেন সেই গুণ, এবং মনে রাখবেন এই গুণপনার বর্ণনা তিনি পেয়েছেন ডিজিএফআই থেকে সরবরাহকৃত তারেক রহমান স্বাক্ষরিত হলফনামার মাধ্যমে, যেটা কিনা সেনা হেফাজতে পেটাতে পেটাতে তারেক রহমানকে গ্রহণ করা হয়েছিল। এই তো মতিউর রহমান মাহফুজা নামদের নিরপেক্ষ সাংবাদিকতার দশা। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে মতিউর রহমানের এই মিষ্টি মিষ্টি কথার জেরে তিনি মতিউর রহমানকে ক্ষমা করে দিতে পারবেন কিনা, কিংবা মাহফুজা নাম যেটা চেয়েছেন যে তার একমাত্র প্রত্যাশা তারেক রহমানের বাংলাদেশে, মানে মাহফুজা নামও ধরেই নিয়েছেন তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন, তারেক রহমানের বাংলাদেশে যাতে ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে। আর মতিউর রহমান বলেছেন যে ক্ষমতায় আসার পর যাতে বিএনপি এবং তারেক রহমান বিনয়ী থাকেন এবং তারা যাতে মানে সমালোচনা সহ্য করতে পারেন। এখন বলা মুশকিল যে যাদের সাংবাদিকতার জেরে, মানে যাদের সংঘবদ্ধ একেবারে সংস্কার কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে বিদেশ পাঠানো হলো এবং তারপর থেকে বিএনপির রাজনীতি এত ঘোরতর দুর্দিনে পড়লো, সেই তারেক রহমান যখন সত্যি এবার ক্ষমতায় আসবেন, প্রথম আলো বলছে তাদের জরিপ অনুযায়ী কোনো সন্দেহ রাখারই অবকাশ নাই যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হচ্ছেন, তখন তারেক রহমান বিনয়ী থাকতে পারবেন কিনা, কিংবা মতিউর রহমান মাহফুজা নামকে সত্যিকার অর্থে ক্রিটিক্যাল জার্নালিজম করতে দেবেন কিনা। এবার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে সরব হলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশ সম্পর্কের যে টানাপোড়েন, বিশেষ করে আমি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলবো,
আজকে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাপোড়েন, অবনতি, শুধু ভারত সরকার নয়, ভারতের রাজনৈতিক দলগুলো নয়, ভারতের প্রত্যেকটি জনগণ পর্যন্ত আজকে বাংলাদেশের উপরে সংক্ষুব্ধ। কিন্তু আপনি যদি বিবেক দিয়ে চিন্তা করেন যে ভারত বাংলাদেশ যে এই যে বর্তমান যে সম্পর্ক চলছে, এটি একটি শিশু, একটি পাগল এই সম্পর্কটা মেনে নেবে না। কিন্তু বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে প্রতিনিয়ত কুঠারাঘাত করছে। কেন করছে? বর্তমান সরকার আমাদের জনগণের, বাংলাদেশের ভালো চায় না। এদেরকে কে বোঝাবে? এরা কি বোঝে না? এরা কি সুশিক্ষিত নয়? এরা তো সুশিক্ষিত, এক একজন ডক্টর। তারা কি বোঝে না? একটা শিশু পাগলও যদি বোঝে যে ভারত বাংলাদেশ একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এবং ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, এই সম্পর্ক ক্ষতি করবার জন্য আমরা উঠে পড়ে কেন লাগি? এরা আসলে আমাদের ভালো চায় না। বাংলাদেশকে একটা পর নির্ভর, বাংলাদেশকে একটা মেরুদণ্ডহীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য আজকে এই অবস্থা। বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কেও দারুণ প্রভাব ফেলেছে। আমি সেটাই বলছি, দুই দেশের সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে এবার দায়ী করলেন ভারতে নির্বাসিত বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার ব্যাখ্যা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, অন্তর্বর্তী সরকার আদতে ক্ষমতাহীন, তাই বাংলাদেশে হিংসায় এখন স্বাভাবিক ঘটনা। শেখ হাসিনা সংবাদ সংস্থা এএনআই কে ইমেইল মারফত একটি সাক্ষাৎকার দিয়েছেন। ভারত বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক নেতিবাচকতা নিয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, সম্পর্কের অবনতি যা আপনারা লক্ষ্য করছেন তা পুরোপুরি ইউনূসের তৈরি। তার সরকার ভারতের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছে, সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং চরমপন্থীদের বিদেশ নীতি নির্ধারণ করার সুযোগ দিচ্ছে। ভাবতে পারছেন একবার? চরমপন্থীদের বিদেশ নীতি, চরমপন্থীরা বিদেশ নীতি নির্ধারণ করবে। যারা জেলে বন্দী ছিলেন, জঙ্গি পনার দায়ে জেলে বন্দী ছিলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা বিদেশ নীতি নির্ধারণ করছেন এবং তারা ভারতের সাথে সম্পর্ক কি হবে না হবে সেটি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এক প্রকার বলবার চেষ্টা করেছেন ইউনূস একটা পুতুল, এই জঙ্গিরাই ভারতের সাথে সম্পর্ক নির্ণয় করছেন। তবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। হাসিনা বলেন, ভারত বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং বহু দশকের সঙ্গী। একই সঙ্গে তার সংযোজন, আমি আশাবাদী যে বৈধ সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশ বাস্তববাদী বোঝাপড়ায় আবার ফিরবে, যা আমরা গত 15 বছর ধরে বজায় রেখেছিলাম। এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সাম্প্রতিক হিংসার কারণও ব্যাখ্যা করলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই অশান্তি ইউনূস জামানার মদতপুষ্ট চরমপন্থীদের তৈরি করা। এরাই ভারতীয় দূতাবাসের সামনে মিছিল করেছে, আমাদের সংবাদ মাধ্যমগুলোর অফিসে হামলা করেছে, সংখ্যালঘুদের মেরেছে, আমাকে আমার পরিবারের সদস্যদের প্রাণ রক্ষায় দেশ ছাড়তে বাধ্য করেছে। ইউনূস সাজাপ্রাপ্ত অপরাধীদের জেল থেকে ছেড়ে দিয়ে হাতে ক্ষমতা তুলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন শেখ হাসিনা। বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হওয়ার 3 দিন পরে রবিবার প্রথম বিবৃতি জারি করেছিল ভারত সরকার। রবিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, তা তাদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। দীপু মানে ময়মনসিংহে আগুনে পুড়িয়ে যাকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘু যুবক, তার হত্যার বিচার চেয়েছে ভারত।
ভারতীয় বিদেশ মন্ত্রকের ওই বিবৃতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক। ময়মনসিংহের ঘটনা নিয়ে নয়াদিল্লির বিবৃতি নিয়ে আপত্তি জানায় ঢাকা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ওই বিবৃতিতে দাবি করে ময়মনসিংহের ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা। ভারতের কর্তৃপক্ষ বিষয়টিকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দেখাচ্ছেন বলে দাবি করে তারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়, বাংলাদেশে একজন নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডকে সংখ্যালঘু নিরাপত্তার সঙ্গে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রক এও দাবি করে যে ময়মনসিংহের ঘটনায় তারা দ্রুত পদক্ষেপ করেছে, অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে। আর এই প্রেক্ষাপটেই বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাখ্যা করলেন এবং এই সব কিছুর হোতা ইউনূসকে আখ্যায়িত করলেন, আখ্যা দিলেন এবং ইউনূসকে পুতুল বললেন। কারণ জঙ্গিরা বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করছেন। শেখ হাসিনা এগুলো বলছেন, আপনি বাংলাদেশের বিবেকবান মানুষ হিসেবে দেখুন কি হচ্ছে বাংলাদেশে। আপনি কি মেনে নিতে পারছেন? এমনটাকে কখনো দেখেছেন বাংলাদেশের বিবেক যারা? কাজেই যা হচ্ছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়। অসুখ বেড়েছে বাংলাদেশের এবং এই অসুখের শেষ পরিণতি কি? আমরা সীমান্তে ভারতের সতর্ক অবস্থান দেখছি। বারবার বিভিন্ন কন্টেন্টে আমরা এগুলো বলবার চেষ্টা করছি। কেন এত সতর্কতা ভারতের? ভারত তো আমাদের সবচেয়ে কাছের নিকট প্রতিবেশী। এমনকি আমাদের সীমান্তে কাঁটাতারেরও তো প্রয়োজন হওয়া উচিত না, কিন্তু কাঁটাতার উঠছে দীর্ঘদিন ধরে উঠছে। প্রায় গত 1 দশক ধরেই কাঁটাতার উঠছে। আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেয়াল তুলে দিচ্ছে। মুখ দেখা দেখি বন্ধ হবার উপক্রম তারা আগে থেকেই বুঝতে পেরেছিল, যার দরুন তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আবারও বলছি। ভারতের স্থল সীমান্তের দেশ 7টি, সমুদ্র সীমান্তের আরো 2টি সহ মোট 9টি ভারতের সীমান্তবর্তী দেশ। এই স্থল সীমান্তের অনেক দেশে, নেপাল, ভুটান, এসব দেশে তো কাঁটাতারের বেড়া ওঠেনি, কিন্তু আমাদের কেন বেড়া উঠতে হয়? বিশেষ করে আমরা আমাদের ভাষা, আমাদের পশ্চিমবঙ্গ কিংবা ত্রিপুরা কিংবা অসম, এগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, আমাদের পাহাড়ের সংস্কৃতির সঙ্গে অসম, ত্রিপুরার মিল আছে। আমাদের প্লেনল্যান্ডের সংস্কৃতির সঙ্গে পুরো পশ্চিমবঙ্গের মিল আছে। আমাদের তো কাঁটাতারের বেড়া ওঠার কথা নয়, আমাদের সম্পর্ক তো এমনটা হওয়ার কথা নয়। কেন এমনটা হচ্ছে? কেন এমনটা হচ্ছে তারই ব্যাখ্যা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণের, যেহেতু বাংলাদেশের জনগণের দেশ, জনগণের ক্ষমতায় রাষ্ট্র পরিচালকরা রাষ্ট্র চালায়। জনগণকে সচেতন হতে হবে, জনগণকে বুঝতে হবে, নইলে আমাদের বিপদ বাড়বে বই কমবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।